আসসালামু আলাইকুম, মালিহা হোসাইন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। রাজধানী সহ সারা দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। প্রতিদিনই আক্রান্ত হচ্ছে শিশুরা। রাজশাহী, কুষ্টিয়া, ময়মনসিংহ, টাঙ্গাইল ও কক্সবাজারে নতুন করে 5 শিশুর মৃত্যু হয়েছে। হামের প্রকোপ রয়েছে কুষ্টিয়ায়। 250 শয্যা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে অন্তত শতাধিক রোগী। ফরিদপুরেও বাড়ছে হামের প্রাদুর্ভাব। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে 13 শিশু এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে 26 শিশু। ঠাকুরগাঁওয়ে 250 শয্যার হাসপাতালে চিকিৎসাধীন 9 শিশু। দেশের অন্যান্য জেলায়ও রোগীর চাপ রয়েছে। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আজও পেট্রোল পাম্পের সামনে দেখা গেছে যানবাহনের দীর্ঘ লাইন। সারা দেশে জ্বালানি সংকটে বিপাকে যানবাহন চালক ও মালিকরা। দিনাজপুর, চাঁদপুর সহ বিভিন্ন জেলায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও তেল না পাওয়ার অভিযোগ অনেকের। এই জন্য সিন্ডিকেটকে দায়ী করছে ক্রেতারা। তেলের অভাবে অনেক পাম্প বন্ধ থাকায় শঙ্কা আরও বেড়েছে। আগামীতে আরও সংকটের শঙ্কায় বাড়তি তেল কিনে রাখার প্রবণতাও দেখা গেছে। যদিও পাম্প কর্তৃপক্ষ বলছে সরবরাহ অনুযায়ী তেল দেয়া হচ্ছে। জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে চলতি মাসে সংকটের কোনো কারণ নেই। বাজারে বেশিরভাগ নিত্যপণ্যের দাম স্থিতিশীল থাকলেও হঠাৎ করেই বেড়েছে সোনালী মুরগির দাম। কেজি প্রতি প্রায় 40 টাকা বাড়ায় ভোক্তাদের মধ্যে নতুন করে চাপ তৈরি হয়েছে। বিক্রেতারা বলছে বাজারে সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। তবে ব্রয়লার মুরগি আগের মতোই 180 থেকে 190 টাকা দরে বিক্রি হচ্ছে। ক্রেতারা বলছে সবজির বাজার তুলনামূলক স্বাভাবিক থাকলেও মাছ ও মুরগির দামে অস্বস্তি রয়েছে। মুদি বাজারে ঘুরে দেখা গেছে চাল আর তেল আগের দামে পাওয়া যাচ্ছে। দেশি মাছের দাম কিছুটা চড়া থাকলেও পাঙ্গাস, কই ও তেলাপিয়া মাছ আগের দামে বিক্রি হচ্ছে। নিজ ভূমি যেন পরবাস বাদল ফরাজীর। ভারতে না হয় মিথ্যে অভিযোগে যাবজ্জীবন কারাবাস করেছেন তিনি, কিন্তু তাই বলে দেশে ফিরেও 8 বছর কেটে গেল কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে। যদিও ভারতের যাবজ্জীবন সাজার মেয়াদ শেষ হয়েছে সেই 2022 সালে, তাহলে এখনো বাদল ফরাজীর মুক্তি ঝুলে আছে কোন সূত্র টানে? সেই প্রশ্নেরই উত্তর খুঁজেছেন HM মেহেদী হাসান। বাদল ফরাজী, এখন তার বয়স 36 বছর। টগবগে এই তরুণের জীবনের অর্ধেক বছর কেটে গেছে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে। কেন এমন হলো? এবার পেছনে ফিরে যাওয়ার সময়, যখন বাদল ফরাজী 8ম শ্রেণীর শিক্ষার্থী। উড়ু উড়ু মন, চারদিকে যা দেখে কৌতূহল জাগে। অজানাকে জানার, অদেখাকে দেখার বাসনা মনে। তরুণ মনের কোণে উকি দেয় বাগেরহাট জেলা থেকে সীমান্তের ওপারে তাজমহল দেখার। টিফিনের টাকা জমিয়ে পাসপোর্ট করে 2008 সালের 13 জুলাই তাজমহল দেখতে ভারতে যায় কিশোর বাদল ফরাজী। 3 মাস আগের সেদেশে এক বৃদ্ধার হত্যার সন্দেহভাজন হিসেবে বাদল ফরাজীকে গ্রেফতার করে পুলিশ। এজাহারের আসামির নামের সাথে বাদল ফরাজীর নামের মিল থাকায় গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। তারপর থেকে কারাগারই ঠিকানা হয়ে ওঠে কিশোর বাদল ফরাজীর। শ্রমজীবী বাবার সন্তান বাদল ফরাজীর শুরু হয় আইনি লড়াই। বিদেশ বিভুঁইয়ে শেষমেশ নিজেকে নির্দোষ প্রমাণের রসদ জোগাতে ব্যর্থ হন বাদল ফরাজী। দিল্লির আদালত 2015 সালের 7 আগস্ট বাদল ফরাজীকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। নিরপরাধী হয়েও সাজাভোগ করতে থাকা বাদল ফরাজীকে ছাড়ানোর চেষ্টা করে ভারতের মানবাধিকার কর্মীরা। ডকুমেন্টারির মাধ্যমে চাঞ্চল্যকরের ঘটনা তুলে ধরার পর 2018 সালের জুলাইয়ে বাদলকে বাংলাদেশে ফেরত পাঠায় ভারত। ভারতে তার কোনো স্থায়ী ঠিকানা না থাকায় সে কোনোদিন প্যারোলের মুক্তি পায়নি। বাংলাদেশ দূতাবাস যদি ভারত সরকারের সাথে যোগাযোগ করে এবং সেক্ষেত্রে তার সাজার মেয়াদ শেষ হয়ে যাওয়া বা ক্ষমা প্রার্থনার একটা জায়গা কিন্তু তৈরি হতে পারে। এটা কিন্তু বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ দূতাবাস যদি সক্রিয় তাদের অবস্থান, তাদের ভূমিকা নেয়, সেক্ষেত্রে কিন্তু এটা খুব দ্রুত সম্ভব। দেশে ফিরেও মুক্তি মেলেনি বাদলের। নিজ ভূমিই যেন পরাধীন বাদল ফরাজী। আইনের মারপ্যাচে পড়ে 18 বছর হলো কারাগারে বাদল ফরাজী। এখন যেখানে যাই আমি, যে প্রশ্ন করি, সবাই বলে যে করবো বা ইন্ডিয়া থেকে কাগজ আসতেছে না, তাই তাকে মুক্তি দেওয়া হচ্ছে না। তাহলে আমার প্রশ্ন সরকারের কাছে যে আমার ভাই যদি জেলে মারা যায়, তাকে কি জেলে কবর দেওয়া হবে, নাকি জেলের বাইরে কবর দেওয়া হবে, নাকি ইন্ডিয়ার সেই কাগজের জন্য অপেক্ষা করা হবে? কোনটা?
বাদলের মুক্তির জন্য আদালতের শরণাপন্ন হয় মানবাধিকার সংগঠন, আইন ও সালিশ কেন্দ্র, কিন্তু আইনি জটিলতা কাটিয়ে এখনও কোনো সুরাহা হয়নি। আমরা এই পত্রিকার রিপোর্ট সংযুক্ত করে আমরা হাইকোর্টে একটা রিট ফাইল করি। মামলাটা সিরিয়ালও ছিল, কিন্তু ফাইনাল হিয়ারিংটা শেষ করা যায়নি। আমরা আশা করছি যে এই ভ্যাকেশনের পরে কোর্ট খুললে আমরা মামলাটা ফাইনাল হিয়ারিংয়ের জন্য আনবো, এবং আনার ফলে আমার মনে হয় যে আমরা একটা রিমেডি পাবো আশা করি। এইরকম একটা নিরাপদ একটা ছেলেকে আমার মনে হয় যে বর্তমান সরকার ইনিশিয়েটিভ নেবে, এবং ইনিশিয়েটিভ নিয়ে আইন আদালতের মাধ্যমে যেটা আছে সেটা আর কি তাকে রিলিজ দেওয়া সম্ভব। বাদলের অপেক্ষায় থাকতে থাকতে মারা গেছেন তার বাবা। আশার প্রদীপ জেলে এখনো অপেক্ষার প্রহর গুনছেন তার মা। সরকারের কাছে আমার অনুরোধ, যাহাতে আমার ছেলেটা বিনা দোষে আইসে এত বছর জেল খাটছে, কোনো পায় নাই, এখন যাহাতে আমার ছেলেরা বাড়ি আইতে পারে, মার করলে বুকের উপর দিয়ে আইতে পারে, এই ব্যবস্থা করবেন আপনারা। আইনি ঘেরাটোপ পেরিয়ে কবে মুক্তির স্বাদ পাবে বাদল ফরাজি? That's a different thing that cannot be bring. No, the past is past. Whatever happened, that could not be bring into present. HM মেহেদী হাসান, NTV নিউজ, ঢাকা। রাজধানীতে সীমান্ত নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন শেষ বর্ষের শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তার গ্রামের বাড়ি নরসিংদীর মনোহরদী উপজেলার বীরগাঁও গ্রামে। সীমান্তের সহপাঠীরা জানায়, রাত 9টার পর থেকে তার রুমের দরজা বন্ধ ছিল। কোনো সাড়া না পেয়ে বিষয়টি বাড়ির মালিককে জানানো হয়। রাত 1:30টায় বাড়ির মালিক দরজা ভেঙে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকরা সীমান্তকে মৃত ঘোষণা করে। হাসপাতালে নেয়ার সময় তার মুখ থেকে বিষাক্ত কেমিক্যালের গন্ধ বেরোচ্ছিল বলে জানায় তারা। ধারণা করা হচ্ছে বিষাক্ত দ্রব্য খেয়েই আত্মহত্যা করেছেন তিনি। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। তো এটাই দুপুরের খবর। দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।